স্যার অনেকে মেবি জয়েন রিকোয়েস্ট দিতেছে। জয়েন রিকোয়েস্ট না আসার কথা, আচ্ছা এটা ইয়েটা অপশনটা চেঞ্জ হয়েছে। জয়েন রিকোয়েস্ট গুলো তো আমার এখানে শো করার কথা ছিল। জয়েন রিকোয়েস্ট এখানে আসে নাই। আগে আবার দিতো মিডটার্মের কোশ্চেন নিয়ে কারো কোনো প্রবলেম বা কোনো সমস্যা হয়েছে কিনা? তারপর কোশ্চেনটা নিয়ে একটু ডিসকাস করি। তোমাদের ক্লাসের রেকর্ডিংটা তো সমস্যা হচ্ছে এখনো। স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যালো,
জি আচ্ছা, স্যার এটা ছিল তোমাদের কোশ্চেনটা আর কি। প্রথমে প্রত্যেকটা আচ্ছা, 1 নম্বরে ছিল হচ্ছে কে এর ভ্যালু বাইর করতে বলছে আর কি। কে এর ভ্যালু বাইর করতে বলছে। এখানে তিনটা জিনিস ছিল। নো সলিউশন হবে কখন, কে এর ভ্যালু কতর জন্য, মেনি সলিউশন হবে কে এর ভ্যালু কতর জন্য, ইউনিক সলিউশন হবে কে এর ভ্যালু কতর জন্য। এই টাইপের অঙ্ক কিন্তু ক্লাসে করানো হয়েছিল। তারপরে বি নম্বরে ছিল হচ্ছে তোমার গাউসিয়ান ইলিমিনেশন মেথড। অর্থাৎ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন একটা দেওয়া আছে, তিনটে ইকুয়েশন দেওয়া আছে এখানে। এই সিস্টেমটার সলিউশন বাইর করতে বলছে এই যে গাউসিয়ান ইলিমিনেশন মেথড ইউজ করে আর কি। এটাকে এশিলন ফর্মে নিয়ে তারপরে ইউভি ডাব্লিউ ভ্যালু বাইর করতে হবে। এই একের এ বি তে কারো কোনো সমস্যা কি ছিল? মানে সবাই দিতে পারছো একের এ বি? তো রেসপন্স করতেছো না, আমার কথা কি শুনতে পাচ্ছ? এর জি এ স্যার। বি তে লিসেন, দুইটাই সেম ওয়েতেই করতে হবে আর কি। এক নাম্বার করতে গেলে তোমার এসিলন ফর্মে নিবা, নেওয়ার পরে দেখতে হবে কে এর ভ্যালু কতর জন্য কোনো সলিউশন হয় না, সিস্টেমে কোনো সলিউশন পাওয়া যায় না, মানে অসম্ভব জিনিস আসে তখন এর ভ্যালু কতর জন্য। আবার কে এর ভ্যালু কতর জন্য মেনি সলিউশন, মেনি সলিউশন হয় যখন ফ্রি ভেরিয়েবল আসে। এটা কে এর ভ্যালু কত দিলে ফ্রি ভেরিয়েবল আসে সেটা আইডেন্টিফাই করতে হবে। আর ইউনিক সলিউশন হচ্ছে সলিউশন থাকবে একটাই সলিউশন, মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু একটা করে পাওয়া যাবে কে এর ভ্যালু কতর জন্য। এসিলন ফর্মে নেওয়ার পরে দেখতে হবে আর কি কে এর ভ্যালু কতর জন্য কোনটা হয়। আর বি নাম্বারটা তো জাস্ট এসিলন ফর্মে নিবা, তারপরে সলিউশন থাকলে ইউবি ডাব্লিউ ভ্যালু বাইর করবে। এর এটা একটু লেন্থি ছিল। এটা ম্যাট্রিক্স ছিল এ আর বি, বলছে বি ম্যাট্রিক্স এর ইনভার্স বাইর করতে বলছে। বি ইনভার্স বাইর করতে বলছে, তারপরে বি ইনভার্স এর সাথে এ ম্যাট্রিক্সটা গুণ করতে বলছে। তো এখানে ম্যাট্রিক্সের ইনভার্স, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দুইটা একসাথে আছে। তারপরে এখানে বলছে অলসো ডিটারমাইন্ড, also determine B inverse without using matrix multiplication। কেউ কেউ মানে matrix multiplication ইউজ করছে, B এর সাথে B ইনভার্স গুণ করছো, গুণ করলে কিন্তু হবে না। এখানে হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্সের কনসেপ্টটা ইউজ করতে হবে। ইনভার্সের যে ডেফিনেশনটা ছিল সেই ডেফিনেশন অনুযায়ী কোনো ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স যদি গুণ করা হয় তাহলে রেজাল্ট হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। মানে বি এর সাথে বি ইনভার্স গুণ করলে, যেহেতু বি আর বি ইনভার্স 3/3 ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3, অর্থাৎ 1 ফার্স্ট রোতে হবে 1 0 0, সেকেন্ড রো 0 1 0, থার্ড রো হচ্ছে 0 0 1। এতটুকু লিখে দিলেই হবে। কেউ যদি একটা গুণ করে বাইর করো তাহলে কিন্তু হবে না। এটা বলেই তো দিছে উইদাউট ইউজিং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তারপরে তো ট্রাফিক ফ্লোর অঙ্কটা, তাহলে এখানে এই ট্রাফিক ফ্লোর অঙ্কটাতে প্রথমে একটা ফিগারটা দেখে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বাই করতে হবে, তারপরে এটাকে সলভ করতে হবে। সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এই ট্রাফিক সিস্টেমটা যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাবো ট্রাফিক সিস্টেম থেকে, এটা সলভ করতে হবে। তারপরে এই যে এখানে দুইটা কন্ডিশনের আলোকে দুই সলিউশন বাই করতে হবে। ফাইন্ড দ্য ট্রাফিক ফ্লো হোয়েন x3 = 0। x3 ভ্যালু 0 হইলে সলিউশনটা কেমন হবে, এবং x3 এবং x5 এর ভ্যালু 50 হলে সলিউশনটা কেমন হবে। ঠিক আছে, এই দুইটা ওয়েতে মানে প্রথমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বাইর করতে হবে, তারপরে সলভ করতে হবে, তারপরে x3 ভ্যালু 0 হলে সলিউশন কেমন হবে, আর x3 x5 এর ভ্যালু 50 হলে সলিউশন কেমন হবে। সবাই করতে পারছো তুমি কি এটা? এটা কোনো সবাই করতে পারার কথা, কারণ হচ্ছে এটাতে তো কোনো ইন্ডিভিজুয়াল কোনো ইন্ডিকেশন ছিল না, মানে সবার জন্য সেম কোশ্চেন ছিল এটা। একজন করতে পারলে তো সবাই করে বলার কথা। যাই হোক, 3 নাম্বার, তিনের এ বি, অর্থাৎ
তিনের অঙ্কটা 10 এখানে 10 নম্বরে ইন্ডিভিজুয়ালি করা লাগবে, কারণ হচ্ছে এখানে যার যার আইডি ইউজ করে করতে বলা হয়েছে। নিয়ম তো সেম, এখানে ইউভি ডাব্লিউ তিনটা ভেক্টর ছিল আর কি, তিনটা ভেক্টরে 4টা করে কম্পোনেন্ট ছিল। আর এখানে এই যে এ ইউজ করা হয়েছে, এটা হচ্ছে তোমার আইডি লাস্ট দুই সংখ্যার যোগফল, সাম মানে যোগফল। তাহলে এই সে অনুযায়ী যার যার হিসাবে যার যার আইডি হিসাবে এর ভ্যালু যত আসবে সেই ভ্যালু ইউজ করে ইউভি ডাব্লিউ ভেক্টর তিনটা বাইর করে নিতে হবে। তারপরে বলছে ডিটারমাইন দ্য লিনিয়ার ডিপেন্ডেন্সি অর ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ভেক্টর ইউভি ডাব্লিউ। তাহলে ইউভি ডাব্লিউ ভেক্টর গুলো কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট সেটা আইডেন্টিফাই করতে হবে। আর হচ্ছে আরেকটা ভেক্টর দেওয়া আছে, check whether the vector 4 - 2 5 11 is a linear combination of the vectors uv w or not। মানে এই যে uv w ভেক্টরের কম্বিনেশনে লেখা যায় কিনা এই ভেক্টরটাকে, এই গিভেন ভেক্টরটাকে লিনিয়ার স্যার কম্বিনেশন হচ্ছে বলো। 3-এর 2 না স্যার, আমি পুরাটা করতে পারিনি টাইমের জন্য, লাস্টে হচ্ছে তারা লেগে গেছিল। মানে আমি ওই যে ফ্রি ভেরিয়েবল বের করার আগে আর কি, মানে সমীকরণ পর্যন্ত বের করছিলাম আর কি, এরপরে টাইম ছিল না পিডিএফ করে দিচ্ছি। নিয়ম পর্যন্ত মানে নিয়ম ঠিক থাকলে যতটুকু লিখছো অতটুকুর জন্য মার্কস পাবা, ঠিক আছে? তো যে পুরো কমপ্লিট না হলে 4 মার্কস পাবা না। তারপরে হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা র্যাঙ্ক বাইর করতে বলছে, এটাকে এসিবন ফর্মে নিবা। আর এখানে এটা যেহেতু ইন্ডিভিজুয়াল কোশ্চেন, মানে হচ্ছে এখানে এ দেওয়া আছে, এটা হচ্ছে তোমার আইডি লাস্ট দুই সংখ্যার যোগফল, সেই অনুযায়ী এ ভ্যালু বাইর করে ম্যাট্রিক্সটা গঠন করে তারপরে এটাকে এসিবন ফর্মে নিবা। যতটা নন জিরো রো থাকবে এসিবন ম্যাট্রিক্সটাতে তার র্যাঙ্ক তত। তাহলে এই ছিল কোশ্চেনটা। আগে কোশ্চেনটা অনেক সহজ ছিল, ঠিক আছে? কোশ্চেন কি জটিল হয়েছে বলো তো একটু? স্যার মনে হয়েছে কি আরেকটু, স্যার মনে হয়েছে কি আরেকটু টাইম দিলে ভালো হতো স্যার, ওই 2 এর করতে যেয়ে স্যার অনেক টাইম লাগছে। কেন 2 এর তুমি কি ম্যাট্রিক্স এই যে বি বি ইনভার্স মাল্টিপ্লিকেশন করছো? না না স্যার ওটা তো করি নাই, কিন্তু এখানে আমি তো বললাম একটাই একটু লেন্দি কোশ্চেন ছিল, এই 2 এর এইটাই একটু লেন্দি ছিল। আমি বলি বি ইনভার্সটা বাইর করতে গেলে তোমাদের 10 মিনিট টাইম লাগবে। অফলাইন অন ক্যাম্পাসে যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বাইর করতাম আর কি, তখন আমি একটা ক্লাসে করে আরেকটা ক্লাসে দিতাম নিজেরা করার জন্য, দেখতাম যে কেউ 10 মিনিট 8 মিনিটে করতো। 10 থেকে 12 মিনিটের ভিতরে সবার জন্য 2 মিনিট বাড়াই দিলাম। এখানে বি ইনভার্সটা বাইর করতে সর্বোচ্চ 12 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট, সাপোজ 15 মিনিট। তারপরে বি বি ইনভার্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ, একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ করা, এটাতে কত মিনিট সময় লাগবে? এখানে সর্বোচ্চ লাগলে 7-8 মিনিট লাগবে। অর্থাৎ তোমার এখানে 20 থেকে 22 মিনিট হচ্ছে এতটুকু, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে 1 মিনিটের, হচ্ছে 1 মিনিটের জন্য। অর্থাৎ তোমার এই এ কোশ্চেনটা সর্বোচ্চ, কারো যদি বেশি টাইম লাগে সর্বোচ্চ আধা ঘন্টা টাইম লাগে 2 এর এ। 2 এর এ হচ্ছে এখানে এই কোশ্চেনটার মধ্যে সব লেন্দি কোশ্চেনই ছিল হচ্ছে 2 এর এ, মানে একটু বড় ছিল আর বাকি সবগুলো একটু ছোটই ছিল, অ্যাজ ইউজুয়াল ছিল। এটা যদি আধা ঘন্টা লাগে আর বাকি 5টা অঙ্ক করতে কত মিনিট লাগবে? 20 মিনিট করে যদি সময় নাও, 5টা ওইখানে একটা লেজ আছে। স্যার কোশ্চেন সহজ ছিল স্যার, মোটামুটি স্যার যে আমাদের আইডির জন্য স্যার কোশ্চেনটা বড় হয়ে গেছে, যেমন হচ্ছে স্যার এসিলন ফর্মে নিতে গেলে স্যার ওই সময় হচ্ছে কোশ্চেনটা বড় হয়ে গেছিল একদম। কোশ্চেন র্যাঙ্কের ম্যাথ যেটা আছে ওইটা বের করতেই স্যার হচ্ছে আধা ঘন্টা সময় লেগে গেছে। তোমার প্রত্যেকটা অঙ্ক করতে যদি আধা ঘন্টা সময়, আমি সর্বোচ্চ অঙ্ক সময় তো তোমাদের আধা ঘন্টা, প্রত্যেকটা অঙ্ক করতে আধা ঘন্টা সময় লাগলে 6টা অঙ্ক করতে 3 ঘন্টা সময় লাগার কথা, আমাদের টাইম ছিল 4 ঘন্টা। স্যার আধা ঘন্টায় তো সবগুলা হয় নাই, যেমন 2 এর এ করতে আধা ঘন্টার অনেক বেশি টাইম লাগছে স্যার। এখন তুমি যদি 3 ঘন্টা সময় লাগাও একটা অঙ্ক করতে, সেটা তো তোমার ব্যাপার, মানে ব্যাপারটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করো না, সেটা হচ্ছে মেইন ফ্যাক্টর। যদি প্র্যাকটিস করতে তাহলে তোমাদের যারা প্র্যাকটিস করছো তারা দেখো 2 থেকে 2.5 ঘন্টা পুরো কোশ্চেন সলভ করছে। স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা প্র্যাকটিস না, আমাদের আইডি হওয়ার কারণে এমনি যদি নরমাল ফর্মে থাকতো তাহলে হয় কি একটু জাস্ট শিওর হয় নেওয়া যায় যে অঙ্কটা হয়েছে কিনা, বাট নিজের আইডি হওয়ার কারণে বারবার ওটার দিকে লেগে পড়তে হয়, এই জন্য একটু সময়টা বেশি লাগছে। এখানে তো সময়ও বেশি দেওয়া আছে, 4 ঘন্টা সময় দেওয়া আছে।
যাই হোক, তোমাদের খাতা দেখি আমার মনে হয় তোমরা অধিকাংশ ভালো করার কথা, আমি জানি না কি করছো, অ্যান্সার করছো কিনা সেটা হচ্ছে ফ্যাক্টর। যদি অ্যান্সার নাই করে থাকো তাহলে তো আর নাম্বার আসবে না। কিছু স্টুডেন্ট তো আছে অ্যান্সারই করে নাই, যেগুলা দেখছে নিজের আইডি ইউজ করতে হবে সেগুলা অ্যান্সার করে নাই। স্যার এখানেও নাম্বার 1 বাদে তো সবগুলোতেই নিজের আইডি ইউজ করতে হবে। 1 নাম্বার, তারপরে হচ্ছে 1 নম্বরে 10 মার্কস, এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোশ্চেন ছিল না। তারপরে হচ্ছে তোমার বাকিগুলো স্যার সবই 2 এর ইন্ডিভিজুয়াল। বিতে 2 এর বিতে কোনো ইন্ডিভিজুয়াল কোশ্চেন ছিল না, তার মানে 15 মার্কস ছিল হচ্ছে তোমাদের সবার জন্য সেম। আর বাকি 15 মার্কস ছিল হচ্ছে মেইন জিনিসটা নিয়ম সেম, বাট ওই ফিগার গুলো একটু চেঞ্জ হবে আর কি, সংখ্যাগুলো চেঞ্জ হবে যার যার আইডি ইউজ করে। ঠিক আছে? স্যার আমার হচ্ছে 2 এর এ তে আমি বি ইনভার্স পেজটা বের করছি, ওই পেজটার ছবিটা স্যার আমার অ্যাড হয় না স্যার এই মূল পিডিএফ এর সাথে 2 এ তে স্যার। স্যার আমি কি ওটাই মার্ক পাবো স্যার? এমনি না, ইনভার্স তোমার খাতাতে যদি ইনভার্স যদি এই এই ইয়াটা যদি না থাকে তাহলে মার্কস কিভাবে পাবা? যে খাতায় পরের পেজে স্যার কি বি ইনভার্সের ওই ওই ম্যাট্রিক্সটা লিখছি স্যার, বি ইনভার্সের ম্যাট্রিক্সটা আর হচ্ছে ম্যাট্রিক্সটা লিখলে তো হবে না, ম্যাট্রিক্সটা কোত্থেকে আসলো সেটা দেখাইতে হবে না, এবং সেটা যদি খাতাতে না থাকে তাহলে তো মার্কস আসবে না। খাতাটা মানে তোমার ছবিগুলো আগে যখন অ্যারেঞ্জ করতেছিলা সেগুলো দেখবা না সবগুলো আসছে কিনা। স্যার ওই একটা পেজ আর কি স্যার ওইটা অ্যাড হয় না স্যার এখানে আরেকটা পেজ। আচ্ছা, এই ছিল তোমাদের মিড টার্মের কোশ্চেন আর কি। যাই হোক, এখন আমরা একটু স্যার খাতা দেখাবেন কবে? খাতা তোমরা তো পরীক্ষা দিলে সবার পরে, অর্থাৎ আমার সবগুলা কোর্সের পরীক্ষা লাস্ট দিন হয়েছে, 11 তারিখে 4টা কোর্সের পরীক্ষা হয়েছে, আর ট্রিপলির একটা কোর্স ছিল সেটা হয়েছিল 6 তারিখে। যে কারণে তোমাদের খাতাগুলা দেখতে একটু সময় তো লাগবেই। আর তোমাদের সেকশনে টোটাল 64 খাতা, 64টা খাতা, অ্যাজ ইউজুয়াল হচ্ছে 40-45টা হওয়ার কথা, এখানে তোমাদের সেকশনে 64। আর সেকশন 2 তে নাকি আরো খারাপ অবস্থা, সেকশন 2 তে দিছে 71 পরীক্ষা। এই জিনিসগুলো আমরা চেয়ারম্যান স্যারকে জানাইছিলাম, তোমাদের চেয়ারম্যান স্যারকে, মানে এত স্টুডেন্ট তো একটা সেকশনে থাকার কথা না। স্যার তখন বলছিল যে রেজিস্ট্রেশন করে নাই, কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে দেখা গেছে যে রেজিস্ট্রেশন করা আছে। শুধুমাত্র তোমাদের সেকশনে একজন রেজিস্ট্রেশন করে নাই, 35 ইনটেকের। 35 ইনটেকের নাম হচ্ছে নাদিয়া জাহান, আইডি হচ্ছে 392। 35 ইনটেকের কেউ আছো? এই 35 ইনটেকের এখন কেউ আছো? জয়েন করছো ক্লাসে, এমন কেউ আছো? 35 এর কেউ নাই? তুমি চিনো নাকি? আইডি 392। আচ্ছা ঠিক আছে। স্যার এক্সাম দিছে? হ্যাঁ, এক্সাম দিছে বাট রেজিস্ট্রেশন করে নাই। আচ্ছা, এখন আমরা আজকে কয়েকটা ফাইল দিছি, সেখানে আমরা যে পরের যে ইয়েটা পড়বো হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই পার্টটা পড়বো আমরা। এই কোর্সের 2টা পার্ট ছিল, একটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা আর একটা পার্ট ছিল হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা মিডের আগে যা পড়ছি সেটা ছিল হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার পার্ট। এখন আমরা পড়বো হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই পার্টটা পড়বো। তো এই পার্টের জন্য তোমাদের যে কনসেপ্টটা লাগবে, ম্যাথ 101 করছো বা ইন্টারমিডিয়েটও পড়ছো, এগুলা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই জিনিসগুলো লাগবে। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের কনসেপ্ট যার যত বেশি ভালো থাকবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই টপিকটা তার জন্য তত সহজ হবে আর কি। ম্যাথ 101 এ অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়তে গেলে প্রিরিকুইজিট হচ্ছে ম্যাথ 101। ম্যাথ 101 পারতে হবে। এখানে শুরুতে ইন্টিগ্রেশনের ফর্মুলা নামে একটা ফাইল দেওয়া আছে আর কি।
তো এখানে তোমাদের এগুলা দেখার দরকার নেই, তোমরা এই যে ফর্মুলা গুলো আছে যেগুলা, এখানে সব ফর্মুলা, আরো কিছু ফর্মুলা আছে এখানে, 18টা ফর্মুলা এখানে লেখা আছে আর কি, ঠিক আছে? আরো ফর্মুলা আছে, ইন্টিগ্রেশনের আরো ফর্মুলা আছে। এই যে ফর্মুলা গুলো তোমাদের শিখতে হবে, ফর্মুলা গুলো অলরেডি তোমাদের শিখার কথা, যদি মনে না থাকে এগুলা ভালো করে শিখতে হবে। ইন্টিগ্রেশনে শুধু ফর্মুলা পারলে কিন্তু ইন্টিগ্রেশন পারা যায় না, ইন্টিগ্রেশনের ফর্মুলা তো মাথায় থাকতেই হবে, এবং ইন্টিগ্রেশন যেটা আসবে সেটা কোন ফর্মুলাতে নিতে হবে সেটাতে দেখে বুঝতে হবে আর কি কোন ওয়েতে করতে হবে। ইন্টিগ্রেশনের যে ইন্টিগ্রেশন পড়ছো না তোমরা ম্যাথ 101-এ? জি স্যার করছি। ওইখানে যে নিয়মগুলো ছিল, ওই যে প্রতিস্থাপন পদ্ধতি, পরে যে করা লাগে মেথড অফ সাবস্টিটিউশন, তারপরে ইন্টিগ্রেশন বাই পার্টস, গুণ যদি থাকে, দুইটা ফাংশন যদি গুণ থাকে তখন ইউভির ইন্টিগ্রেশনের ফর্মুলা যেটাকে বলে ইন্টিগ্রেশন বাই পার্টস। তারপরে কিছু ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ হয়, এই ত্রিকোণমিতিক ফর্মুলা গুলো জানা লাগে। তারপরে আছে হচ্ছে তোমার কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল আছে, সেই নিয়মগুলো জানা লাগে। তারপরে হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করে করা লাগে, সেগুলো জানা লাগে। অর্থাৎ এই টাইপের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তোমাদের একটু দেখে নিতে হবে আর কি। ম্যাথ 101-এ কোন বই ফলো করছিলা তোমরা? এটা তো অনলাইনেই ছিল তোমরা, না? ম্যাথ 101 তো অনলাইনেই করছো। যাই হোক, তো বই যদি থাকে, দাস মুখার্জির বই থাকে অথবা যে কোনো রাইটারের বই যদি থাকে, ইন্টিগ্রেশন গুলা চ্যাপ্টার গুলো একটু দেখে নিবা, ঠিক আছে? ইন্টিগ্রেশন যে যত ভালো বেশি পারবা সে তত তাড়াতাড়ি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারবা। এই যে এখান থেকে এখানে কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলো শিখো, অথবা গুগলে সার্চ দিবা, দেখবা ফর্মুলা এসে পড়বে। ইন্টিগ্রেশনের ফর্মুলার নাম দিয়ে সার্চ দিলে ফর্মুলা আসবে, সেই ফর্মুলা গুলো শিখবা। আবার ইন্টিগ্রেশন করতে গেলে ডিফারেন্সিয়েশনও লাগে, বা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে গেলে ডিফারেন্সিয়েশন লাগে। সো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলো লাগবে। যে এখানে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কম আছে, তাহলে এই ফর্মুলা গুলো শিখে ফেলবে আর কি। ডিফারেন্সিয়েশনের এগুলো নিয়ে ডিসকাস করার কিছু নাই, ফর্মুলা গুলো শিখতে হবে তোমাদের। আচ্ছা, এখানে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক কনসেপ্ট গুলো আছে। প্রথম এই ফাইলটাতে ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 নামে একটা ফাইল দেওয়া আছে আজকে। এটাই হচ্ছে এই কোর্সের মানে মিডের পরের ফাইনালের শুরুর ফার্স্ট ফাইল আর কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 নামে যে ফাইলটা আছে। তাহলে এখানে আমাদের শিখতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি। আর কেউ যদি বই ফলো করতে চাও, সহজ বই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই মোহাম্মদ আবু ইউসুফ। ঠিক আছে, এই বইটা দেখতে পারো, ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই মোহাম্মদ আবু ইউসুফ। এটা বাংলাদেশি রাইটারের বই, এটা বুঝতে সুবিধা আর কি, ঠিক আছে? অনেক অঙ্ক এক্সাম্পলে করে দেওয়া আছে। আর আরো বই আছে, বইয়ের নামগুলা সব সিরিজের বই আছে। তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশন, আচ্ছা আমাদের যে কোর্স আউটলাইনটাতে বইয়ের লিস্ট দেওয়া আছে, দেখে নিও আর কি, ঠিক আছে? তো সহজ বাংলাদেশি রাইটারের বই যদি পড়তে যাও তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই মোহাম্মদ আবু ইউসুফ এটা পড়লে তোমাদের সহজ হবে আর কি, ঠিক আছে? সহজ ভাষায় সহজভাবে এবং বেশি অঙ্ক করে দেওয়া আছে। পিডি শর্মার একটা বই আছে ইন্ডিয়ান রাইটারের, এই বইয়ের নাই, পিডিএফ ফর্ম নাই। বাংলাদেশি রাইটারের বইয়ের পিডিএফ ফর্ম নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি সেটা একটু পড়ি। ইকুয়েশন জিনিসটা কি সেটা তো আমরা জানি নাকি? যে লিনিয়ার অ্যালজেব্রা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়ছি, সেখানে আমরা ইকুয়েশন পড়ছি। ইকুয়েশনে কি থাকে? ইকুয়েশনে ম্যান্ডেটরি কি থাকতে হয় বলো তো দেখি। ইকুয়েশনে কি থাকতে হয়? সমান আননোন ভেরিয়েবল, ভেরিয়েবল বা চলক থাকতে হবে, এবং দুইটা সাইড থাকবে এবং দুইটা সাইড ইকুয়াল হতে হবে, তাই না?
তাহলে একটা ইকুয়েশন হবে, যেমন x স্কয়ার প্লাস 6x প্লাস 5 সমান 0 বললাম, তাহলে এখানে চলক আছে x এবং ইকুয়াল আছে, এই কারণে এটা একটা ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনে চলক থাকবে এবং ইকুয়ালিটি থাকবে, তবে যেহেতু এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে ডিফারেনশিয়াল দ্যাট মিন্স হচ্ছে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে, ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকতে হবে। যে চলকগুলা থাকবে সেই চলকগুলা একটা একটা সাপেক্ষে আরেকটা সাপেক্ষে আরেকটা ডিফারেন্সিয়েশন থাকবে, তখন সেই ইকুয়েশনটাকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশনটা এভাবে লেখা হয়েছে, an equation involving differential coefficients or differentials is called differential equation। এটা দুইটা জিনিস থাকতে হবে, আগে বলে নিছি এটা একটা ইকুয়েশন হইতে হবে, ঠিক আছে? তার মানে এখানে ইকুয়ালিটি থাকতে হবে, চলক থাকতে হবে, সাথে আরো জিনিস থাকতে হবে কি ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অর ডিফারেনশিয়ালস। ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট মানে হচ্ছে এই যে আমরা dy বাই dx লিখি, মানে একটা চলককে আরেকটা চলকের সাপেক্ষে যে ডিফারেন্সিয়েশন করি dy dx বা dz বাই dx বা dx বাই dy বা dx বাই dt, এগুলো হচ্ছে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আর ডিফারেন্স মানে ডিফারেন্সিয়েশন থাকতে হবে, ঠিক আছে? আর হচ্ছে ডিফারেনশিয়াল জিনিসটা হচ্ছে যে এখানে dy বাই dx সমান 6x, আমি এই যে নিচের dx টা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে dy সমান হচ্ছে 6x dx। যে dy dx যখন আলাদাভাবে থাকে তখন সেটাকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল। এখানে 3 নাম্বার ইকুয়েশনটা দেখো, এই যে এখানে dx আর এই যে এখানে dy আলাদাভাবে আছে, dx dy যখন এগুলো আলাদা ফর্মে থাকে তখন এগুলোকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল, ঠিক আছে? তো এখান থেকে আবার dy বাই dx ফর্মে আনা যায়, এই যে আমরা যদি dx দ্বারা ভাগ করে দিই তাহলে dx টা নিচে চলে যাবে dy বাই dx হবে, অথবা dy দ্বারা ভাগ করলে dx বাই dy, তার মানে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আসে, ঠিক আছে? তাহলে এইভাবে আলাদা যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল। dx dy যদি আলাদাভাবে থাকে তখন এই dx dy কে বলা হচ্ছে ডিফারেনশিয়াল, আর এইভাবে যদি থাকে dy বাই dx এগুলোকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। d2y বাই dx2 এখানে হচ্ছে এটা হচ্ছে y কে x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এইগুলো হচ্ছে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। তাহলে যে ইকুয়েশনে এরকম ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে অথবা এরকম ডিফারেনশিয়াল থাকবে সেই ইকুয়েশনকে বলা হবে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানেও দেখো লাস্ট ইকুয়েশনটাতে del z by del x plus del z by del y equal 0, এখানে z কে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। প্রথম তিনটাতে যে dy dx এখানে এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? যে dy dx বা dx dy যে লিখছে এগুলো হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, এখানে ডিফারেন্সিয়েশন একটা ভেরিয়েবলের সাপেক্ষে হয়েছে, x এর সাপেক্ষে হয়েছে, ঠিক আছে? যখন একের অধিক ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তখন সেই ডিফারেন্সিয়েশনটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যে আমরা এখানে যে del z বাই del x লিখছি, অর্থাৎ z হচ্ছে x y ফাংশন, দুইটা ভেরিয়েবলের ফাংশন, z কে যখন আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সেটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আবার z কে y এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু y। তাহলে এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বোঝানোর জন্য অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের সিম্বলটা হচ্ছে d বাই dx বা dy বাই dx এরকম ফর্মে থাকে, কিন্তু পার্শিয়ালের ক্ষেত্রে d টাকে একটু বাঁকা করে লেখা হয়। এখানে যেভাবে d টাকে একটু বাঁকা করে লিখছে সেটাকে পড়া হচ্ছে del, এই যে del z বাই del x প্লাস del z বাই del y ইকুয়াল, মানে এগুলো ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, তবে এগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যেহেতু ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে এই ইকুয়েশনে, সো এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের এখানে বললাম হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে যে ইকুয়েশনে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে অথবা ডিফারেনশিয়াল থাকবে। তাহলে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অর্ডিনারি ডিফারেন্সিয়েশনও থাকতে পারে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনও থাকতে পারে। তাহলে ওই ইকুয়েশনকে আমরা বলবো হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কার কোনো কোশ্চেন আছে? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার।
এবার একটু এখানে যে ভেরিয়েবল আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে y(x) আছে, এখানে z(x, y) আছে, তাহলে এখানে দুই ধরনের ভেরিয়েবল আছে, একটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেই ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েশন আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট আছে, তার আগে আমরা একটু এই যে এখানে যে dy/dx আছে, এটা দ্বারা আমরা কি বুঝি একটু বলো তো? এই dy/dx দ্বারা কি বোঝা যায়, কি বুঝো? dy/dx এটা দ্বারা কি বুঝো একদম বলো। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা, x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন? মানে যে ইকুয়েশনটা নিব ইকুয়েশনটাকে হচ্ছে না, এই যে dy/dx ডিফারেন্সিয়েশনের সিম্বল হচ্ছে d/dx বা d/dy, তাহলে নিচে যে x আছে এই x দ্বারা বোঝাচ্ছে হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন হচ্ছে, ঠিক আছে? এই dy/dx হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x, y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এখন যেই ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে সেই ভেরিয়েবলটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেই ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমাদের এই ইকুয়েশনে যে dy/dx ইকুয়াল হচ্ছে 6x, তাহলে এখানে কাকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে? y কে। সো y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যেই ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে সেই ভেরিয়েবলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে, ঠিক আছে? তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েশন করা হয় সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে এসে एग्जांपलটা এখানে বলে দেওয়া আছে কি ইন ফার্স্ট টু ইকুয়েশনস y is dependent and x is independent variable। এই যে প্রথম দুইটা ইকুয়েশনে দেখো dy/dx তার মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সো x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর y কে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, এই যে y কে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, সো y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর লাস্টটাতে 4 নাম্বারটাতে হচ্ছে del z/del x plus del z/del y ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আছে আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আছে? কাকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে? যে del z/del x লেখা, কাকে করা হচ্ছে ডিফারেন্সিয়েশন? এই যে 4 নাম্বার ইকুয়েশনটা দেখো, এই যে del z/del x z কে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, তাহলে z টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার সাপেক্ষে করা হচ্ছে? প্রথমটাতে x এর সাপেক্ষে, সেকেন্ডটাতে y এর সাপেক্ষে, তার মানে x আর y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। 4 নাম্বার ইকুয়েশনে x আর y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর z টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর 3 নাম্বার ইকুয়েশনটাতে এটাতে যে ডিফারেনশিয়াল ফর্মে যখন আছে dx আলাদা dy আলাদা, এই ক্ষেত্রে তোমার ইচ্ছে অনুযায়ী ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারো। তুমি যদি both সাইডকে dy দ্বারা ভাগ করো তখন dx/dy হবে, তখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে তার মানে হচ্ছে y টা হবে ইন্ডিপেন্ডেন্ট, x টা হবে ডিপেন্ডেন্ট। আবার dx দ্বারা যদি ভাগ করো তখন dy/dx হবে, তখন x টা ইন্ডিপেন্ডেন্ট হবে, y টা ডিপেন্ডেন্ট হবে। তো 3 নাম্বারটা হচ্ছে তোমার চয়েসে তুমি করবে আর কি, ঠিক আছে? যদি dx দ্বারা ভাগ করো তাহলে dy/dx আসবে, তখন x ইন্ডিপেন্ডেন্ট হবে, y হবে ডিপেন্ডেন্ট। আবার যদি dy দ্বারা ভাগ করো তখন dx/dy ফর্মে আসবে, তখন y ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, x হয়ে যাবে ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটু চিনতে হবে। এখন হচ্ছে টাইপস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমাদের যে एग्जांपल গুলো দেখছি সেই एग्जांपल গুলোতে দেখে বোঝা যাচ্ছে দুই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। এই যে প্রথম তিনটা ইকুয়েশন হচ্ছে, যে এখানে যে প্রথম তিনটা ইকুয়েশন আছে দেখো, এই প্রথম তিনটা ইকুয়েশনে দেখো এখানে একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সেই
ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে বলা হয় হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে ডিফারেন্সিয়েশন গুলো হচ্ছে অর্ডিনারি, একটা ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে, ঠিক আছে, কোনো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নাই। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের টাইপস হচ্ছে দুই ধরনের। এটা হচ্ছে ডিফারেন্স সিস্টেমের উপর ডিপেন্ড করতেছে। যদি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন হয় তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর যদি ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন থাকে তখন সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই প্রথম তিনটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সেই ইকুয়েশনটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যে ইকুয়েশনে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে তখন সেটাকে বলবো হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দুই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেখানে থাকবে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ওখানে যে एग्जांपल ছিল প্রথম তিনটা ইকুয়েশন হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের एग्जांपल। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট থাকবে, পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট থাকবে। এই পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট তখনই আসে যখন একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। তার মানে হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে আর মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে 4 নাম্বার ইকুয়েশন আছে এখানে, এই দেখো এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এখানে z, তাহলে একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে দুইটা x আর y, যেহেতু x এবং y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আছে সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে একের অধিক আছে। এই কারণে এই 4 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর কি বুঝতে পারছো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন? হ্যালো, জি স্যার। এই আমার আচ্ছা আজকে কি আচ্ছা তারপরে অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক কনসেপ্টগুলো। ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি? ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে দুই ধরনের ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তারপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যার উপর ডিপেন্ড করে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা একটু শিখব হচ্ছে অর্ডার। পার্শিয়াল, এটা একটা উদাহরণ দিবেন? হ্যাঁ, পার্শিয়ালের উদাহরণ হচ্ছে যে এটা 4 নাম্বার एग्जांपलটা, যে del z by del x plus del z by del y equals 0। এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে z, z কে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, সো z টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, z টা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর z কে এখানে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে x এর সাপেক্ষে এবং y এর সাপেক্ষে। তার মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে দুইটা, x আর y। যেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে আর একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সেই ইকুয়েশনটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে z আর দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x আর y আছে, এই কারণে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝতে পারছো এখন এটা? জি স্যার। এখন আমরা আমাদের এই কোর্সের মেইন জিনিস হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা আমাদের মেইন জিনিসটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আমরা থাকবো আর কি। এই কোর্সে আমরা যেটা করবো আর কি, এদের বেসিক কনসেপ্ট পাইলা। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করব, কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বাইর করব। সলিউশন জিনিসটা কি সেটা আমরা সামনে পাবো। তাহলে বিভিন্ন মেথড আছে আর কি, ঠিক আছে, সেই মেথড গুলো আমরা একটা একটা করে শিখবো। ভেরিয়েবল সেপারেবল আছে, রিডিউসিবল টু সেপারেবল আছে, হোমোজেনিয়াস আছে, তারপরে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তারপরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাইর করে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায়, তারপরে আরো অনেক মেথড আছে, ঠিক আছে। তো আমরা আমাদের এই টাইমের ভিতরে
যতটুকু সম্ভব আর কি ততটুকু আমরা করব, এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখবো আর কি। এখন আমরা একটু পড়ি হচ্ছে অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার জিনিসটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন আছে। আমরা যে পড়ছি ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে যে ইকুয়েশনের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকে, সেই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের হাইয়েস্ট অর্ডারটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন আছে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার তত। এখানে লিখছে the order is the order of the highest order differential derivative occur in the differential equation। অর্থাৎ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার যে ডেরিভেটিভটা আছে, হাইয়েস্ট অর্ডার মানে হচ্ছে সর্বোচ্চ বেশি সংখ্যক ডিফারেন্সিয়েশন যেটাতে আছে সেই টার্মের অর্ডারটাই হচ্ছে সেই টার্মের ডেরিভেটিভের যে অর্ডারটা সেটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। এখানে লিখছে অর্ডার ইকুয়াল হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফারেন্সিয়েশন, হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ম্যাক্সিমাম কতবার ডিফারেন্সিয়েশন আছে সেটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। যেমন এখানে প্রথম এক্সাম্পলটাতে dy বাই dx ইকুয়াল 6x, এখানে y কে x এর সাপেক্ষে একবার এই ডিফারেন্সিয়েশন আছে, এই ইকুয়েশনে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট একটাই আছে, সেখানে y কে কয়বার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে dy বাই dx মানে হচ্ছে একবার, তার মানে একবার এই ডিফারেন্সিয়েশন হচ্ছে, সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার হচ্ছে y। পরেরটাতে d2y বাই dx2 minus 6 dy dx plus 5y equal to, তাহলে এই সেকেন্ড ইকুয়েশনে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে কয়টা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে এটাতে, ইকুয়েশনে কয়টা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে, ডেরিভেটিভ আছে কয়টা টার্মে, কয়টা টার্মে ডিফারেন্সিয়েশন আছে, তিনটা। তিনটাতে। 5y এটাতে কি ডিফারেন্সিয়েশন আছে, দুইটা। 5y এই যে থার্ড টার্মটাতে তো dy dx নাই, সো এটাতে তো ডিফারেন্সিয়েশন নেই। তাহলে এই সেকেন্ডটাতে আছে dy বাই dx, তার মানে y কে x এর সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েশন, এটাতে dy dx মানে y কে x এর সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েশন, একবার। আর এই যে প্রথম টার্মটাতে d2y বাই dx তো এটাতে কয়বার ডিফারেন্সিয়েশন আছে, দুইবার। দুইবার। এই যে d2, এই যে 2 d এর উপরে যে 2 আছে এই 2টা হচ্ছে ডিফারেন্সিয়েশনের অর্ডার, দুইবার ডিফারেন্স। যদি d3 হইতো d3y বাই dx কিউব, তার মানে সেটা হচ্ছে তো তিনবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। এখানে আমরা দেখতেছি হচ্ছে এই ফার্স্ট টার্ম হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ টার্ম হচ্ছে এটা, এটাতে ডেরিভেটিভের অর্ডার হচ্ছে 2, তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ দুইবার ডিফারেন্সিয়েশন আছে, সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2, ঠিক আছে। এবার থার্ডটাতে দেখো dx dy আলাদা আছে, তাহলে এই ডিফারেনশিয়াল ফর্মে থাকা মানে অর্ডার হচ্ছে 1, কারণ তুমি dx দ্বারা ভাগ করো বা dy দ্বারা ভাগ করো ডিফারেন্সিয়েশন কিন্তু একবারই পাওয়া যায়। dx দ্বারা ভাগ করলে dy বাই dx, তাহলে y কে x এর সাথে একবার ডিফারেন্সিয়েশন, অথবা যদি dy দ্বারা ভাগ করো তাহলে dx বাই dy x কে y এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন। এরকম ডিফারেনশিয়াল ফর্মে যদি থাকে, অর্থাৎ dx dy যদি আলাদা ফর্মে থাকে, তখন সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হবে হচ্ছে 1, ঠিক আছে। এবার দেখো এই যে 4 নাম্বার লাস্ট ইকুয়েশনটা, এই যে d4y বাই dx4, তাহলে এখানে y কে x এর সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েশন, কয়বার ডিফারেন্সিয়েশন, 4 বার। d4y বাই dx4, এই যে d এর উপরে কত আছে 4 আছে, তার মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে এখানে 4 বার, আর এখানে আছে dy বাই dx, তার মানে এখানে হচ্ছে একবার, তাহলে সর্বোচ্চ আছে হচ্ছে ডিফারেন্সিয়েশন এখানে 4 বার, এই কারণে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 4। এবার আমি একটু তোমাদেরকে আরেকটা एग्जांपल দিয়ে দেখি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে পারো কিনা।
d2y by dx2 plus 6, এটা 6y ইকুয়াল লিখলাম হচ্ছে আমি dx এবার বলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? অর্ডার কত হবে? d2y by dx2 plus 6y equals dy by dx whole to the power 5 বলো অর্ডার কত হবে? কি ব্যাপার কেউ একজন বলো, ভুল হলে তো সমস্যা নাই, বলো। 5 হবে স্যার। 5 আর কেউ বলবা? ও বলছে অর্ডার 5। একজন বললো 5, বাকিরা কেউ কিছু বলবা? অর্ডার 5? স্যার 5ই হবে। 5 তো হবে। কিন্তু এটা হবে না। এখানে দেখো আমি বলছি যে অর্ডার হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা থাকবে তার যে অর্ডার, ডেরিভেটিভের সর্বোচ্চ যে অর্ডারটা সেটাই হচ্ছে তার অর্ডার, ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার, ডেরিভেটিভ অর্ডার। এখানে দেখো dy বাই dx এর উপরে পাওয়ার 5, এই যে পাওয়ারটা 5 এটা কি ডিফারেন্সিয়েশনের অর্ডার? এই 5টা তো পাওয়ার, dy বাই dx মানে y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যেটা পাওয়া যাবে সেটার পাওয়ার হচ্ছে 5। ঠিক আছে, যদি এরকম থাকতো d5y by dx, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার y কে x এর সাপেক্ষে 5 বার ডিফারেন্সিয়েশন। এটা যদি থাকতো তাহলে আমরা বলতাম অর্ডার 5, কিন্তু এখানে আছে dy বাই dx এর উপরে পাওয়ার হচ্ছে 5, আর y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যেটা পাবা সেটার পাওয়ার হচ্ছে 5। তার মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন আছে, এখানে কিন্তু 5 বার ডিফারেন্সিয়েশন নাই। এই 5 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করে যেটা পাওয়া যাবে সেটার পাওয়ার 5, এটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, এই d এর উপরে কি আছে সেটা দেখো, এখানে d এর উপরে কিছু নাই, এই যে dy বাই dx মানে d এর উপরে কিছু নাই মানে 1 আছে, মানে y কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্স। আর এখানে d এর উপরে আছে হচ্ছে 2 আছে, এই যে d2y, এই 2 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ডিফারেন্সিয়েশনের অর্ডার, মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। সো এইটা হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ টার্ম, এটার অর্ডার হচ্ছে 2। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2, 5 হবে। বুঝতে পারছো? হ্যালো, স্যার কি লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা অনুযায়ী হবে? হ্যাঁ লেফট সাইড রাইট সাইড এইসব কিছু না। তাইলে স্যার এখানে তো মানে ব্র্যাকেট উঠাইলে স্যার d5y হচ্ছে, তাইলে এখানে কেন? 5 কেন হবে? ব্র্যাকেট উঠাবা কিসের জন্য? ব্র্যাকেট উঠাবা মানে হচ্ছে এটা ব্র্যাকেট যদি উঠা তাহলে তো এরকম হবে, dy জিনিসটা যেটা সেটার উপরে পাওয়ার 5, d এর উপরে পাওয়ার তো না, আবার dx এর উপরে পাওয়ার 5, এরকম হবে না? জি স্যার। এটা শুধু এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, এটা কিন্তু তোমার ডেরিভেটিভ না। ডেরিভেটিভ হচ্ছে d এর উপরে কি আছে সেটা দেখো, d এর উপরে মানে হচ্ছে dy বাই dx পুরাটার উপরে যে যদি থাকে কিছু তার মানে এটা হচ্ছে পাওয়ার, এটা ডিফারেন্সিয়েশন না। ঠিক আছে, যে dy বাই dx মানে হচ্ছে এই যে dy বাই dx এর উপরে পাওয়ার 5 আছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তুমি y কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্ট পাবা সেই রেজাল্টের উপরে পাওয়ার 5। সাপোজ y সমান সাপোজ ধরো x স্কয়ার, একটা ফাংশন y সমান x স্কয়ার, তাহলে তুমি যদি এই ডান পাশের অংশটা করো তাহলে
y কে x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, তাহলে x y যদি x স্কয়ার হয় তাহলে x স্কয়ার কে দুইবার ডিফারেন্সিয়েশন করো, দুইবার ডিফারেন্সিয়েশন করলে একবার করলে 2x আরেকবার করলে 2 পাওয়া যাবে। তার মানে হচ্ছে dy বাই dx এর ভ্যালু পাওয়া যাচ্ছে, দুইবার তো করবো না, একবার করবো, সরি 2x পাওয়া যাবে। dy বাই dx এর ভ্যালু পাওয়া যাবে হচ্ছে 2x, তাহলে 2x টু দি পাওয়ার 5, তাহলে 2x টু দি পাওয়ার 5 হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5 কত, যত আসবে আর কি, 2 টু দি পাওয়ার 5 ইনটু x টু দি পাওয়ার 5। এখন আমি তোমরা যেটা বলতেছো এই পাওয়ার দিয়ে হচ্ছে ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে, তাহলে তুমি এই যে x স্কয়ার কে 5 বার ডিফারেন্সিয়েশন করো, কত আসে, x স্কয়ার কে একবার ডিফারেন্সিয়েশন 2x, আরেকবার করলে 2, পরের বার করলে 0, মানে হচ্ছে থার্ড টাইমে 0, তাহলে 5 বার ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। একবার ডিফারেন্সিয়েশন করে সেটার পাওয়ার পাওয়া যাচ্ছে, পাওয়ার যদি x টু দি পাওয়ার 5 বলি তাহলে 2 টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5। ঠিক আছে, এটা হচ্ছে তোমার dy বাই dx টু দি পাওয়ার 5 হবে যদি y সমান x স্কয়ার ধরি। আর এই y সমান x স্কয়ার এটা যদি আমি 5 বার ডিফারেন্সিয়েশন করি তখন এটার ভ্যালু হবে হচ্ছে 0। ঠিক আছে, x স্কয়ার কে একবার ডিফারেন্সিয়েশন করলে 2x, 2x কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে 2, 2 কে ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট যেহেতু থার্ড টাইম ডিফারেন্সিয়েশন করলে 0 এসে পড়বে, দ্যাট মিন্স থার্ড ডেরিভেটিভ বা তার হাই ডেরিভেটিভ 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই যে এটা হচ্ছে পাওয়ার, এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের অর্ডার না। ঠিক আছে, অর্ডার দেখবো হচ্ছে ডি এর উপরে কি আছে, ডি এর উপরে যদি 2 থাকে তাহলে আহ, এই 2 দ্বারা বোঝাচ্ছে যে ডিফারেন্সিয়েশনের অর্ডার। ঠিক আছে, যদি 3 থাকে তাহলে ডিফারেন্সিয়েশন অর্ডার হবে 3, যদি 4 থাকে তাহলে 4। এখন আমি আরেকটা ইকুয়েশন দেখি, দেখি এটা পারো কিনা।
স্যার কি নাই? আমার নেট চলে গেছিল। শুনতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে আমরা ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার জিনিসটা পড়তেছিলাম। এখন আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখবো, সেটা তোমরা বলবা অর্ডার কত। এক্স ডি। বলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার কত? এই ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম d2y/dx2 হোল কিউব মাইনাস 6 dy/dx হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল হচ্ছে d3y/dx কিউব হোল টু দি পাওয়ার হোল স্কয়ার এর। অর্ডার কত বলো? স্যার 3। আচ্ছা, একজন বললো 3, আর ওর সাথে দ্বিমত আছে কেউ? ও বলছে অর্ডার 3। ওর অ্যান্সারের সাথে ডিসএগ্রি করা কেউ আছে? ও বলছে অর্ডার 3। সবাই কি একমত ওর মানে ওর আনসার ঠিক আছে? আচ্ছা, কেউ কিছু বলবে জি না? স্যার। আচ্ছা, যে বলছো আর কি অর্ডার 3, এখন একটু এক্সপ্লেইন করো এটার অর্ডার 3 কেন? সাপোজ আমি বললাম যে ঠিক আছে তোমার অর্ডার হচ্ছে 3 বলছো, এটা কারেক্ট। এখন একটু কারণ হচ্ছে ইকুয়ালের পর হচ্ছে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব আছে। এখানে দেখো, এখানে ফার্স্ট টার্মে দেখো d2y/dx পাওয়ার যা থাকুক সেটা তোমার দেখার দরকার নেই। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন আছে দুইবার, y কে x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন আছে। জি স্যার। এখানে dy/dx পাওয়ার 7 থাকুক 9 থাকুক 100 থাকুক সেটার দরকার নাই তোমার। এখানে y কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন আছে। আর এখানে y কে ডান পাশের টার্মটাতে y কে x এর সাপেক্ষে তিনবার ডিফারেন্সিয়েশন আছে। পাওয়ার যত থাকুক সেটা দেখার দরকার নাই। এটা সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন আছে 3 বার, এই কারণে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 3। আচ্ছা, এখন আমরা তাহলে এই কনফিউশন নাই তো? এটাতে কনফিউশন আছে? হ্যাঁ স্যার। আমি যদি এখন এরকম দেই
স্কয়ার ওয়াই প্লাস equal dy by dx. এরকম কিছু একটা লিখলাম, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? 4 d square y by dx square plus 5 equal dy by dx. তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার স্যার 2। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার হচ্ছে, একজন বলছে 2, ঠিক আছে? অর্থাৎ যে d2y by dx এর উপর রোড থাকুক কি পাওয়ার থাকুক সেটা দেখার দরকার নাই তোমার। দেখবে হচ্ছে সর্বোচ্চ অর্ডার সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন কতবার আছে। এখানে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন এখানে আছে 2 বার ডিফারেন্সিয়েশন, আর এটাতে হচ্ছে 1 বার ডিফারেন্সিয়েশন। সো সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন আছে 2 বার, এই কারণে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2, ঠিক আছে? যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দিলে অর্ডার কি আইডেন্টিফাই করতে পারবা? যাবে কিনা অর্ডার? এক হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিফারেন্সিয়েশন সর্বোচ্চ কতবার আছে, সর্বোচ্চ যে ডিফারেন্সিয়েশনটা থাকবে সেটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। অর্ডার নিয়ে কার কোনো কনফিউশন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, এবার আজকে কি আর কন্টিনিউ করবো? আচ্ছা, আমরা ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নেক্সট ক্লাসে পড়বো। মেইন কনসেপ্টটা বলি, ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ফ্রম এ গিভেন রিলেশন। একটা রিলেশন দেওয়া থাকবে, রিলেশনটাতে থাকবে হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে, মানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বাইর করব সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে ভেরিয়েবল গুলো থাকবে সেই ভেরিয়েবল গুলোর মধ্যকার একটা সম্পর্ক থাকবে, ঠিক আছে? সেটাতে কোনো ডিফারেন্সিয়েশন থাকবে না, আর থাকবে হচ্ছে কিছু কনস্ট্যান্ট থাকবে, কিছু আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। ওই রিলেশন থেকে আমরা ওই রিলেশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বাইর করব। অর্থাৎ যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বাইর করব সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করলে সলিউশনটা হচ্ছে ওই গিভেন রিলেশন। এই যে গিভেন রিলেশনটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তার মানে হচ্ছে সলিউশন দেওয়া থাকবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের বাইর করতে হবে, ঠিক আছে? সলিউশনে কোনো ডিফারেন্সিয়েশন বা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে না। সলিউশনটা হচ্ছে শুধু কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মানে হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে চলকগুলা থাকবে, চলক বা ভেরিয়েবল গুলা থাকবে, সেই চলক বা ভেরিয়েবলের মধ্যকার একটা সম্পর্ক, যে সম্পর্কটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, ঠিক আছে? এই যে আমাদের এই যে dy by dx equal to 6x, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে y আর x এর মধ্যকার একটা সম্পর্ক পাওয়া যাবে। এখানে y আর x ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, এই y আর x এর মধ্যকার একটা সম্পর্ক, যে সম্পর্কটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে, ওই সম্পর্কটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তাহলে সলিউশনটা দেওয়া থাকবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা দেওয়া থাকবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের বাইর করতে হবে, ঠিক আছে? তাহলে সাপোজ ধরো এখানে প্রবলেম 1 এ গিভেন রিলেশন হচ্ছে y সমান mx, তো y সমান mx যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের বাইর করতে হবে। তাহলে আমাদের আগে ওই যে রিলেশনটা দেওয়া থাকবে সেই রিলেশনটাতে কতটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট মানে হচ্ছে কনস্ট্যান্টের কোনো ফিক্সড ভ্যালু না, এটার ভ্যালু অসংখ্য হইতে পারে। এই যে এখানে y = mx, আচ্ছা একটু বলো তো y = mx কিসের ইকুয়েশন?
y equal to mx জ্যামিতিক কথা চিন্তা করো, এটা কিসের ইকুয়েশন? এই y equal to mx এর ইকুয়েশন পাও না? y equal to mx সরলরেখার অঙ্ক করার সময় একবার করছিলাম স্যার। হ্যাঁ, তাহলে এটা সেই সরলরেখার বৈশিষ্ট্য কি? y equal to mx যদি ইকুয়েশন হয়, এটা একটা সরলরেখা তো হবে, তো সেই সরলরেখার বৈশিষ্ট্যটা কি? স্যার মূল বিন্দুগামী। মূল জিরো বিন্দুগামী। হ্যাঁ, এই মূল বিন্দুগামী যে কোনো সরলরেখার ইকুয়েশন হচ্ছে y equal mx। তাহলে এখানে mটা কি ছিল? ঢাল। ঢাল বা স্লোপ ছিল। তাহলে ঢালের মান বা স্লোপের মান ভিন্ন ভিন্ন হইলে স্ট্রেট লাইনটা ভিন্ন ভিন্ন হবে এবং মূল বিন্দু দিয়ে পাস করবে। m এর ভ্যালু 2 হইলে y equal to 2x, এটা মূল বিন্দু দিয়ে যাবে। আবার m এর ভ্যালু যদি 3 দেই তাহলে y equal to 3x, সেটা কিন্তু y equal to 2x যদি আঁকো, y equal to 2x যদি আঁকো আর y equal to 3x যদি আঁকো সেম হবে না। ঠিক আছে, দুটো আলাদা স্ট্রেট লাইন হবে কিন্তু দুটো স্ট্রেট লাইনে মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে m এর ভ্যালু এখানে ভিন্ন ভিন্ন হলে স্ট্রেট লাইন ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু বৈশিষ্ট্য কমন বৈশিষ্ট্যটা ঠিক আছে, সেটা হচ্ছে মূল বিন্দু। এই যে এখানে m এর ভ্যালু যে কোনো ভ্যালু হইতে পারে, তাহলে এই m টা হচ্ছে এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, m এর ভ্যালু, m টা একটা কনস্ট্যান্ট কিন্তু এটার ভ্যালু অসংখ্য হইতে পারে। ঠিক আছে, যখন আমি y equal to mx প্লাস সাপোজ 2 দিয়ে দিলাম, y equal to mx প্লাস 2, এই যে প্লাস 2টা সেটাও কনস্ট্যান্ট কিন্তু সেটা হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। ঠিক আছে, কিন্তু যে রিলেশনটা দেওয়া থাকবে সেই রিলেশনটাতে আমরা দেখবো আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা আছে। মানে আরবিট্রারি কনস্ট্যান্ট মানে হচ্ছে কোনো ফিক্সড কনস্ট্যান্ট না, সেই কনস্ট্যান্ট সেটা কনস্ট্যান্ট কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট না, ফিক্সড ভ্যালু না, সেটা অসংখ্য ভ্যালু নিতে পারে। যেমন এখানে y equal to mx লিখে m টা হচ্ছে এখানে ফিক্সড না, m টা যে কোনো ভ্যালু হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 1 হইতে পারে, হাফ হইতে পারে, -1 হইতে পারে, এরকম যে কোনো ভ্যালু হইতে পারে। ঠিক আছে, এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। ডিফারেন্সিয়াল গিভেন রিলেশনটাতে যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ওই রিলেশনটাকে আমরা ঠিক ততবার ডিফারেন্সিয়েশন করব, ততবার ডিফারেন্সিয়েশন করে সামহাউ আরবিট্রারি কনস্ট্যান্টটাকে ইলিমিনেট করব। যতটা যদি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে তাহলে একবার ডিফারেন্সিয়েশন করব, করে ওই আরবিট্রারি কনস্ট্যান্টটা আমরা ইলিমিনেট করব। ইলিমিনেট করে যে রিলেশনটা, যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ওই আরবিট্রারি কনস্ট্যান্টটা থাকবে না। যদি দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করব, করে ওই আরবিট্রারি কনস্ট্যান্ট গুলোকে ইলিমিনেট করতে হবে। ঠিক আছে, আরবিট্রারি কনস্ট্যান্ট গুলোকে ইলিমিনেট করার পরে যে ইকুয়েশনটা থাকবে সেটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে প্রথম কাজ হচ্ছে ওই গিভেন রিলেশনটাতে কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে সেটা আইডেন্টিফাই করা, তারপরে যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে গিভেন রিলেশনটাকে আমরা ঠিক ততবার ডিফারেন্সিয়েশন করব, করে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলা ইলিমিনেট করব। কোনো ক্ষেত্রে মান বসায় করা লাগে, কোনো ক্ষেত্রে যোগ বিয়োগ করে করা লাগে। ঠিক আছে, অঙ্কের প্যাটার্ন অনুযায়ী সেভাবে করতে হবে আর কি। সেভাবে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো এলিমিনেট করে যেই আরবিট্রারি কনস্ট্যান্ট ছাড়া যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। প্রথম প্রবলেমটা y equal to mx রিলেশনটা লিখলাম, এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট হচ্ছে m, সো একবার ডিফারেন্সিয়েশন করব আমরা বোথ সাইডে, তাহলে y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন dy dx আর ddx অফ ডান পাশে হচ্ছে mx, তাহলে m হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুণ অবস্থা আছে, গুণ অবস্থা থাকবে, x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে m into 1 মানে হচ্ছে m, তাহলে dy by dx সমান m পাইলাম। এই যে m সমান dy by dx, এখন আমাদের গিভেন রিলেশনটাতে এখানে গিভেন রিলেশনে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল, এই কারণে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলাম। যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ঠিক ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে, বেশিও করা যাবে না কমও করা যাবে না। এখানে একটা কনস্ট্যান্ট ছিল এই কারণে একবার ডিফারেন্সিয়েশন করলাম, পরে এখন দেখলাম dy by dx সমান m পাওয়া গেছে। তাহলে এই যে m এর আমাদের m টা তো এলিমিনেট করতে হবে, তাহলে আমাদের গিভেন রিলেশনে m আছে, সেখানে m এর জায়গায় m এর ভ্যালুটা বসাই দিলাম dy by dx, তাহলে y সমান m এর জায়গায় dy by dx বসাই দিলাম, তাহলে y সমান হচ্ছে y সমান m এর জায়গায় dy by dx ইনটু x ছিল, যে y equal to mx ছিল, তাহলে m এর জায়গায় dy by dx বসলো, তাহলে y সমান dy by dx ইনটু x। তাহলে এই যে আমরা m এর ভ্যালু বসাই দিলাম, বসে যে ইকুয়েশনটা পাইলাম সেখানে আর আরবিট্রারি কনস্ট্যান্ট m নাই। ঠিক আছে,
এবং ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আইসা করছে। সো এটাই হচ্ছে ওই রিলেশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করলে সলিউশন পাওয়া যাবে y mx। বুঝতে পারছো? এভাবে একটা রিলেশনে যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ঠিক ততবার ডিফারেন্সিয়েশন করে সে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলা এলিমিনেট করে যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে ওই গিভেন রিলেশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই জিনিসটা আমরা আবার নেক্সট ক্লাসেও পড়বো আর কি। আজকের ক্লাস এ পর্যন্তই। এখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও। এই রেকর্ডিং কি তোমাদের কাজে লাগবে কিনা আমি জানি না। দুটোতে তো দেখি আমি এটা আবার ঠিক হয় কিনা। কারোর সাথে কথা বলে দেখি। আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিও। আইডি 1 আইডি 1 আসো। Yes, sir. আইডি 2 Yes, sir. 3 আইডি 3 আইডি 4 আইডি 5 আইডি তোমার 4 5 to 9 6 Yes, sir. 7 8 প্রেজেন্ট স্যার। স্যার 8 9 9 10 Present, sir. 11 Present, sir. 12 9 13 Yes, sir. 14 15 16 স্যার 12 ছিল স্যার। 16 17 Present, sir. 18 19 প্রেজেন্ট স্যার। কত তোমার 20 19 স্যার। 19 স্যার। 20 না 20 আছে 20 21 21 ছিল তো মনে 21 আচ্ছা স্যার Sir, mine to chipo. 22 Present, sir. 23 24 Yes, sir. 25 26 26 29 30 31 32 Yes, sir. 33 35 36 Yes, sir. 37 38 39 40 41 42 Present, sir. 43 Present, sir. 42. 43 also No, sir. 42. 42 you see 44 Yes, sir. 45 Present, sir. 107 Present, sir. 44 এর অন্য ইন্টিগ্রাল 44 ইন্টিগ্রাল 131 Present, sir. 179 199 44 এর 199 19 স্যার 354 19 আমাকে বলেছে যে ওর কারেন্ট চলে গেছে স্যার। 354 507 Yes, sir. 129
প্রেজেন্ট স্যার। 508 স্যার ওর নেটের সমস্যা বের হয়ে গেছে ছিল 399 134 স্যার 508 স্যার 21 আজকাল থেকে এগুলো বলতে তো হবে না, যেগুলো ডাকি সেগুলো বলো। 508 দেওয়া আছে 399 134 123 174 156 Sir, 123. About 36 into 35 11 17 about 35 intake 152 62 yes 62 also yes 291 291 also 239 Yes, sir. 239, sir. 392 392 ক্লাস তো করে রেজিস্ট্রেশন করে 28 25 14 থেকে 49 76 Present, sir. 38 intake 68 237 41 intake 1 273 44 201 আর কেউ আসো অ্যাটেন্ডেন্স দাও নাই Yes, sir. 45 014 14. তাই দিলাম স্যার 04 124. আমার তো প্রথম থেকে আছে স্যার 21 21 দেওয়া হয়েছে স্যার 04 124 04 দেওয়া হয়েছে এই 121 কোন টিকেট বলো তো বলছো 121 আর দাও নাই অ্যাটেন্ডেন্স দাও নাই এমন কেউ আসো Sir, 174. 44. 174 এটা দেওয়া হয়েছে 174 দেওয়া হয়নি ঠিক আছে দেওয়া হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আর কি তাহলে তোমাদের কাজ হচ্ছে ডিপার্টিশন এবং ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো ভালো করে পড়ো ওকে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ